আসসালামু আলাইকুম। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে আলোচিত টপিক নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কমন অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিতে চাই। আপনারা যখন ইউটিউবে বা ফেসবুকে কোনো ভিডিও দেখেন, খেয়াল করেছেন কি একটু পরে ঠিক ওই ধরনের আরো ভিডিও আপনার সামনে চলে আসে? আপনি কিন্তু কাউকে বলেননি আপনার কি পছন্দ, তবুও অ্যাপটি বুঝে গেল। এই যে মেশিন বা সফটওয়্যার আপনার পছন্দ অপছন্দ বুঝতে পারছে, এটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এআই মানে হলো মেশিনকে স্মার্ট করা, যাতে সে মানুষের সাহায্যকারী হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ মেশিনের মধ্যে এমন সক্ষমতা তৈরি করা যেন সে আমাদের কাজকে সহজ, দ্রুত এবং নির্ভুল করে দিতে পারে। এখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংজ্ঞাটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা তো জানলাম এআই কি, কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু সায়েন্স ফিকশন মুভিতে থাকে নাকি আমাদের আশেপাশেও আছে? চলুন দেখা যাক। প্রথমেই আসি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথায়। আমাদের অনেকেরই এখন অভ্যাস হয়ে গেছে ফোনকে বলা, হে গুগল, সেট অ্যান অ্যালার্ম ফর 7 AM, অথবা সিরি, কল মম। মজার ব্যাপার হলো, এখানে কিন্তু কোনো মানুষ বসে নেই, কিন্তু আপনার ফোন ঠিকই আপনার কথা শুনছে, বুঝছে এবং কাজটা ঠিকঠাকভাবে করে দিচ্ছে। এটাই হলো এআই এর ভয়েস রিকগনিশন। মাঝে মাঝে এমন হয় যে আপনি ফেসবুকে বা ইউটিউবে যদি ভুল করে একটা বিড়ালের ভিডিও দেখেন বা কোনো রান্নার ভিডিওতে ক্লিক করেন, একটু পরেই দেখবেন আপনার নিউজ ফিড অমন আরো অসংখ্য ভিডিওতে ভরে যাচ্ছে। কেন জানেন? কারণ সেখানকার এআই আপনার মনের কথা পড়ে ফেলেছে। সে বুঝে গেছে আপনি কি পছন্দ করেন, তাই সে বেছে বেছে ওই ভিডিওগুলাই আপনার সামনে বারবার আনছে। আর চ্যাটবট নিয়ে যেটা না বললেই নয়, বর্তমানে আপনারা হয়তো কম বেশি সবাই চ্যাট জিপিটি ব্যবহার করেন। তো এই ধরনের আরো কিছু চ্যাট জিপিটির মতো আরো কিছু চ্যাটবট রয়েছে, যেগুলাতে যখন আপনারা কোনো প্রম্পট বা প্রশ্ন ওখানে দেন, তখন দেখা যায় কি ওই প্রশ্নের বিপরীতে ওই চ্যাটবটগুলা মানুষের মতো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে উত্তর করার চেষ্টা করে। তার মানে ওদের রেসপন্সটা অনেকটা মানুষের মতো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি বিশাল জগৎ। এর অনেকগুলো শাখা বা ক্ষেত্র রয়েছে। স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম ক্ষেত্র। এছাড়াও আরও রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, রোবোটিক্স, এক্সপার্ট সিস্টেম, অটোনোমাস সিস্টেম, কোয়ান্টাম এআই। এখন এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা ধাপে ধাপে জানব। সবার আগে আসি মেশিন লার্নিংয়ে। এটি এআই এর একটি সাবফিল্ড। সাধারণত কম্পিউটারকে কাজ করানোর জন্য আমাদেরকে স্পেসিফিক কিছু কমান্ড দিতে হয়, কিন্তু মেশিন লার্নিংয়ে কম্পিউটারকে সরাসরি কোনো কমান্ড না দিয়ে প্রচুর ডেটা দেওয়া হয়। মেশিন সেই ডেটা থেকে নিজে নিজেই শেখে। যেমন জিমেল স্প্যাম ফিল্টার। এখানে কি হয়, শুরুতেই জিমেলকে অনেক ইমেল দেখানো হয়, এরপর সে নিজে থেকে প্যাটার্ন শিখে নেয় কোনটা স্প্যাম আর কোনটা দরকারি ইমেল। এরপরে নতুন মেল এলে সে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় স্প্যাম ফোল্ডারে কোনটা যাবে আর কোনটা ইনবক্সে থাকবে। কাজ করার ধরনের উপর ভিত্তি করে মেশিন লার্নিংকে তিনটা ভাগে ভাগ করা যায়: সুপারভাইজড মেশিন লার্নিং, আনসুপারভাইজড মেশিন লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। চলুন এগুলা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। প্রথমটি হলো সুপারভাইজড মেশিন লার্নিং।
নাম শুনে এটা মনে হচ্ছে না এখানে একজন সুপারভাইজার বা শিক্ষক থাকেন? এখানে কম্পিউটারকে আমরা এমন ডেটা দিই যেখানে প্রশ্নের সাথে উত্তরও বলে দিই। উত্তর বলে দেওয়ার বিষয়টাকে আমি এখানে লেবেল ডেটা হিসেবে বলেছি। কেন? উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ধরুন কম্পিউটারকে আমি অনেকগুলা ফলের ছবি দেখালাম এবং বলে দিলাম এটি আম, এটি আপেল। এই যে আম, আপেল, এই দুইটা জিনিস উল্লেখ করে দিচ্ছি, এগুলাই হচ্ছে কি লেবেল ডেটা। পরবর্তীতে যখন তাকে নতুন একটা ফলের ছবি দেখানো হবে, সে তার আগের শেখা জ্ঞান থেকে বলে দিতে পারবে সেটি কী ফল। দ্বিতীয়টি হলো আনসুপারভাইজড লার্নিং। এখানে কম্পিউটারকে কোনো লেবেল বা উত্তর বলে দেওয়া হয় না। কম্পিউটার নিজে নিজে ডেটার মধ্যে মিল বা অমিল খুঁজে বের করে এবং আলাদা গ্রুপ তৈরি করে। কাস্টমার সেগমেন্টেশন হচ্ছে একটা ভালো উদাহরণ আনসুপারভাইজড লার্নিং এর। কেন? ধরুন একটি শপের কাস্টমার ডেটা আছে। মেশিন নিজে থেকে খুঁজে বের করবে কোন কাস্টমাররা বেশি কেনাকাটা করে, কারা মাঝারি আর কারা কম কেনাকাটা করে। সে অনুযায়ী তাদের গ্রুপ বা সেগমেন্ট তৈরি করে ফেলবে। তৃতীয় প্রকারটি হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। এটি অনেকটা ট্রায়াল অ্যান্ড এরর বা ভুল থেকে শেখার পদ্ধতির মতো। কম্পিউটার কোনো কাজ করার চেষ্টা করে, কাজটা সঠিক হলে সে পুরস্কার বা রিওয়ার্ড পায়, আর ভুল করলে পেনাল্টি বা শাস্তি পায়। এভাবে সে বুঝতে পারে কোনটা সঠিক পথ। ভিডিও গেম খেলা রিইনফোর্সমেন্ট লার্নিং এর একটা উদাহরণ। গেম খেলার সময় কম্পিউটার যখন পয়েন্ট পায়, সে বুঝে সে সঠিক পথে আছে, আর হেরে গেলে সে বুঝে তার ভুল হয়েছে। এভাবেই সে মাস্টার প্লেয়ার হয়ে ওঠে। এখন আমরা দেখব এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কি। এটি এআই এর সেই শাখা যা কম্পিউটারকে মানুষের ভাষা বুঝতে ও বলতে শেখায়। সহজ কথায়, মেশিন যখন আপনার আমার ভাষা বোঝে সেটাই এনএলপি। উদাহরণস্বরূপ চ্যাটজিপিটি বা গুগল অ্যাসিস্ট্যান্ট। আপনি বাংলায় বা ইংরেজিতে যাই বলেন বা লেখেন, তারা সেটা প্রসেস করে কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারে। এরপর আসি কম্পিউটার ভিশন কি। আচ্ছা, মানুষ যেমন চোখ দিয়ে পরিবেশকে দেখে দেখে বুঝে, মেশিনকে সেই ক্ষমতা দেওয়া হয় কম্পিউটার ভিশনের মাধ্যমে। ডিজিটাল ছবি বা ভিডিও বিশ্লেষণ করে মেশিন সিদ্ধান্ত নেয়। আপনাদের সবার পরিচিত স্মার্টফোনের ফেস আনলক। ফোনটি ক্যামেরা দিয়ে আপনার মুখ চিনে নেয় এবং লক খুলে দেয়। এটি কম্পিউটার ভিশনের কাজ। এখন আসি রোবোটিক্স আসলে কি। সহজ কথায়, প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, রোবটের পরিচালন প্রক্রিয়া এবং এটি কোথায় কোথায় ব্যবহার করা হবে এসব নিয়ে আলোচনা করা হয়, তাকেই রোবোটিক্স বলা হয়। অর্থাৎ একটি রোবট বানানো থেকে শুরু করে সেটাকে দিয়ে কাজ করানো, এই সবই রোবোটিক্সের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো, একটা রোবট বা রোবোটিক সিস্টেম আসলে কাজ করে কিভাবে? স্লাইডে লক্ষ্য করুন, এর কাজের ধাপ মূলত তিনটি। সেন্সর, মানুষের চোখ বা কান আছে, আর সেটা কি করে? সেটা দিয়ে সে তার পরিবেশকে বোঝার চেষ্টা করে। ঠিক সেম ভাবে আমরা যদি রোবটকে চিন্তা করি, রোবটের আছে সেন্সর। এটা পরিবেশ থেকে ডেটা বা তথ্য সংগ্রহ করে, আর মূলত পরিবেশ থেকে যে ডেটা বা তথ্য নিচ্ছে এটাই হচ্ছে সে ইনপুট নিচ্ছে। এরপর আসে প্রসেসর অথবা এআই। রোবট যখন সেন্সর দিয়ে পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করে বা তথ্য সংগ্রহ করে, সেই তথ্য চলে যায় এই প্রসেসরের কাছে। একে রোবটের মস্তিষ্ক বলতে পারে। এখন এই প্রসেসরের কাজ কি? প্রসেসর মূলত যেটা করে, প্রসেসর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ডিসিশন নেয়, মানে সিদ্ধান্ত নেয় তাকে কি করতে হবে। এরপর আছে অ্যাকচুয়েটর বা মোটর। এই অ্যাকচুয়েটর বা মোটর মূলত যেটা করে, সে সিদ্ধান্ত অনুযায়ী এবার তার কাজ করার পালা। রোবট তার মোটর বা অ্যাকচুয়েটর ব্যবহার করে নড়াচড়া করে বা নির্দিষ্ট কাজটি সম্পন্ন করার চেষ্টা করে। অ্যাকচুয়েটরকে অনেক সময়
রোবটের হাত পাও বলা হয়। এখন দেখেন, রোবটের উদাহরণের মধ্যে প্রথমে আসি, কারখানায় যে রোবটগুলা কাজ করে এদেরকে বলা হয় কি ফ্যাক্টরি রোবট। এই রোবটগুলা কারখানায় জিনিস তোলা, জোড়া লাগানো, প্যাকেজিং এর কাজে ব্যবহার করা হয়। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে ঘরের মেঝে পরিষ্কার করার জন্য আছে ভ্যাকিউম ক্লিনিং রোবট। এরপর আছে জটিল সব অপারেশনে ডাক্তারদেরকে সাহায্য করার জন্য মেডিকেল রোবট। আর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সেলফ ড্রাইভিং কার বা চালকবিহীন গাড়ি, যেটা রোবোটিক্সের একটি চমকপ্রদ উদাহরণ। এখন আসি এক্সপার্ট সিস্টেম। এখানে আপনাদের একটা প্রশ্ন হয়, এআই কে এক্সপার্ট সিস্টেম বলা হয় কেন, বা এক্সপার্ট সিস্টেম বলতে কি বুঝো? এক্সপার্ট সিস্টেম মূলত এমন কিছু সফটওয়্যার যা একজন মানব বিশেষজ্ঞ, যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার, মানে মানুষের মতোই কি রাখে, সে জ্ঞান রাখে, বিশেষজ্ঞদের মতোই জ্ঞান রাখে, একটি নির্দিষ্ট কোনো বিষয়ে গভীর জ্ঞান রাখে, আর জটিল সব সমস্যার সমাধানও করে দিতে পারে। এখানে আমি উদাহরণ হিসেবে নিয়েছি কি মাইসিন। এটি পুরনো কিন্তু বিখ্যাত মেডিকেল এক্সপার্ট সিস্টেম হিসেবে ছিল, যা রক্তে ইনফেকশন শনাক্ত করে ডাক্তারদেরকে পরামর্শ দিতে পারত। এরপর আসি অটোনোমাস সিস্টেম কি। অটোনোমাস সিস্টেম হলো মূলত সেই সব যন্ত্র যা মানুষের কোনো সাহায্য ছাড়াই বা হস্তক্ষেপ ছাড়াই নিজে নিজে চলতে পারে বা নিজে নিজে কাজ করতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ টেসলার সেলফ ড্রাইভিং কার। এই গাড়িগুলো ড্রাইভার ছাড়াই রাস্তা চিনে গন্তব্যে পৌঁছাতে পারে। এটা ছাড়াও তার চারপাশের পরিবেশ স্ক্যান করে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কখন থামতে হবে, কখন মোড় নিতে হবে। এবার আসি ভবিষ্যতের প্রযুক্তিতে, মানে কোয়ান্টাম এআই। এটি এআই এর সবচেয়ে আধুনিক রূপ, এবং যেখানে কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করে অকল্পনীয় দ্রুত গতিতে তথ্য প্রসেস করা হয়, মানে প্রক্রিয়াকরণ করা হয়। বর্তমানে এটি গবেষণার পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে নতুন ওষুধের ফর্মুলা আবিষ্কার বা আবহাওয়ার নিখুঁত পূর্বাভাসের জন্য এটি ব্যবহার করা হবে। এখন আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে পারসেপট্রন অন্যতম। এআই এর গভীরে ঢুকলে আমরা পারসেপট্রনকে পাবো। আমাদের মস্তিষ্কে নিউরন আছে না? পারসেপট্রন হলো আর্টিফিশিয়াল নেটওয়ার্কের সবচেয়ে ছোট একক বা কৃত্রিম নিউরন। এটি মূলত একটি বাইনারি ক্লাসিফায়ারের মতো, অর্থাৎ এটি ইনপুট নিয়ে হিসাব নিকাশ শুরু করে হ্যাঁ অথবা না জাতীয় সিদ্ধান্ত নেয়। এটি ইনপুটের সাথে গুরুত্ব বা কিছু ওয়েট যোগ করে। এখন আসি নিউরাল নেটওয়ার্ক কি। যখন অনেকগুলো পারসেপট্রন জালের মতো একে অপরের সাথে যুক্ত হয়, তখন তাকে বলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটি মানুষের মস্তিষ্কের গঠনের অনুকরণে তৈরি। চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন, এর মূলত তিনটি লেয়ার বা স্তর রয়েছে। প্রথমটা হলো ইনপুট লেয়ার। এখানে ছবিতে দেখেন, এই যে সবুজ রঙের যেগুলো ইনপুট লেয়ার, মাঝখানে নীল রঙের যেগুলা, এগুলা হচ্ছে কি হিডেন লেয়ার। এরপরে যেটা, সেটা হচ্ছে আউটপুট লেয়ার। এখন প্রথম লেয়ার ইনপুট লেয়ারের কাজ কি? ইনপুট লেয়ার দিয়ে তথ্য প্রবেশ করে। এরপর হিডেন লেয়ারের কাজ কি? এখানে মূলত প্রসেসিং বা হিসাব নিকাশ হয়। আর আউটপুট লেয়ার যেটা হয়, আউটপুট লেয়ারে আমরা রেজাল্টটা পাই। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরেন হাতে লেখা একটা সংখ্যা কি 5। এখন এই যে 5, এই 5 সংখ্যাটা চেনার জন্য এই যে ইনপুট লেয়ার, এই ইনপুট লেয়ার পিক্সেলগুলোকে নেয়। আর হিডেন লেয়ারে যেটা হবে, এই হিডেন লেয়ার কি করবে, আমার যে 5 লিখলাম, এখানে
লেখার সময় কিছু বাগ তৈরি হয়, এই বাগগুলাকে বিশ্লেষণ করবে, আরো কিছু গভীর অ্যানালাইসিস করে সে সেটাকে পাঠাবে কোথায়? আউটপুট লেয়ারে। এখন আউটপুট লেয়ারে এসে কি করবে? সে আমাকে বলে দিবে আউটপুট হচ্ছে কত? 5। মানে সে আইডেন্টিফাই করে বলে দিবে এই সংখ্যাটা 5। এখন সবশেষে আসি ডিপ লার্নিংয়ে। নিউরাল নেটওয়ার্কের একটি উন্নত রূপ। যখন একটি নিউরাল নেটওয়ার্কে অনেকগুলো হিডেন লেয়ার থাকে, তখন তাকে ডিপ নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং বলা হয়। ফেসবুকে ফেস রিকগনিশন একটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এক্ষেত্রে। আপনি ছবি আপলোড করার সাথে সাথে সে বলে দিতে পারবে, মানে ফেসবুক, আপনি যদি আপনার বন্ধুর সাথেও ছবি দেন, সে কিন্তু আপনার বন্ধুকেও চিনে ফেলতে পারে। এটা কিন্তু ডিপ লার্নিং এর মাধ্যমেই সম্ভব। এই যে লক্ষ লক্ষ ছবি থেকে মানুষের চোখের দূরত্ব, নাকের গড়ন, এগুলা যে নিখুঁতভাবে শিখে নেয় এই ডিপ লার্নিং। আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা অনেকগুলো বেসিক ধারণা পেলাম। আশা করি বিষয়টি এখন আপনাদের কাছে পরিষ্কার। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।